ছেলেমেয়েরা সহজ পাঠের আসরে আজ আবার তোমাদের পড়াবো ভাষাতত্ত্ব, যেটাকে তোমরা ভীষণ ভয় পাও। সেই ভাষাতত্ত্বের যে ধ্বনিতত্ত্ব অধ্যায়টা, তার মধ্যে দুটো জিনিস আছে যা আলাদা আলাদা করে উচ্চ মাধ্যমিকে আসে। একটা হলো গুচ্ছধ্বনি আর একটা হলো যুক্তধ্বনি। এই জিনিস দুটোই আজ আমি তোমাদের পড়াবো। আমার হাতে কি আছে বলো তো? আমার হাতে আছে একগুচ্ছ কলম। অনেকগুলো কলম একসঙ্গে রয়েছে, কিন্তু খুব শক্তভাবে নেই, আলগা আলগাভাবে রয়েছে, তাই না? আলগাভাবে রয়েছে, কিন্তু একগুচ্ছ এক জায়গায় আমি ধরে রেখেছি। এই যে গুচ্ছ হয়ে থাকা, যখন ব্যঞ্জনধ্বনি গুচ্ছ হয়ে থাকে তখন তাকে আমরা গুচ্ছধ্বনি বলছি, কিন্তু তার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমি তোমাদেরকে উদাহরণ সহযোগে বোঝাবো। সেটা হচ্ছে যে পাশাপাশি উচ্চারিত ব্যঞ্জনধ্বনি, তার মধ্যে কোনো স্বরধ্বনি নেই, অর্থাৎ দুটো ব্যঞ্জন পাশাপাশি আছে। এই যে যেমন ধরো এই দুটো ধরে নিলাম, এই দুটো ব্যঞ্জনধ্বনি, ওরা পাশাপাশি আছে, ওদের মাঝখানে কোনো স্বরধ্বনি নেই। কিন্তু দল বলে একটা জিনিস আছে, আমি আগেও অনেকবার তোমাদের পড়িয়েছি। দল কি জিনিস মনে করিয়ে দিই, ভুলে যাবে হয়তো তোমরা। সেটা হচ্ছে আমাদের বাকযন্ত্রের সব থেকে কম চেষ্টায় উচ্চারিত যে ধ্বনিটুকু হয় তাকে বলা হয় দল। কেমন? এইবার সব থেকে কম চেষ্টায় আমি বলেছি, কিন্তু তার সঙ্গে বৈশিষ্ট্য আছে দুটো। কি? সেই যে সব থেকে কম চেষ্টাটা, তাতে একবার আমাদের জিভটা মুভ করবে এবং একটা স্বরধ্বনি থাকবে, অর্থাৎ একটা দলে একটা স্বরধ্বনি থাকবে, একটাই স্বরধ্বনি থাকবে। একটা দলে কখনোই একাধিক স্বরধ্বনি থাকতে পারে না। তাহলে একটা দলের মধ্যে আমরা কি দেখছি? জিভটা একবার মুভ করছে এবং একটা স্বরধ্বনি থাকছে। এইবার গুচ্ছধ্বনিতে দেখা যাচ্ছে পাশাপাশি দুটো ব্যঞ্জনধ্বনি আছে, দুটো ব্যঞ্জনধ্বনি পাশাপাশি আছে, কিন্তু তার মাঝখানে একটা প্রাচীর আছে, যেটা আমরা খুব ভালো করে দেখলে দেখতে পাবো। আমি কিন্তু একদম একদম চেপে ধরলেও এদের মধ্যে একটু ফাঁক আছে। এটাই হচ্ছে এদের মধ্যে যে বিভাগটা, সেটা। আর সেটা তৈরি করে হচ্ছে দল। দলের একটা সীমানা থাকে, স্বরধ্বনি নেই, কিন্তু দলের একটা সীমানা থাকে যখন। আচ্ছা, এভাবে বললে হবে না, আমাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে, কেমন? এখন খুব বর্ষা চলছে, তাই তো? তাহলে এই বর্ষা শব্দটাকেই ধরে নিই। বর্ষা। এইবার দেখো, একে আমি দল অনুযায়ী প্রথমে এর বর্ণ বিশ্লেষণ করে ফেলি, তারপরে দল অনুযায়ী ভাগ করব। দেখো কি লিখলাম? লিখলাম ব যোগ অ যোগ র যোগ মূর্ধন্য ষ যোগ আ। এইবার যদি দল অনুযায়ী একে ভাগ করি, তাহলে কি দাঁড়ায়? ওই যে জিভটাকে একবার নেড়ে আর একটা স্বরধ্বনিকে রেখে কি দাঁড়ায়? বর। দেখো এদিকে চলে গেল সা। কিন্তু এই যে র আর মূর্ধন্য ষ, এর মধ্যে তো কোনো স্বরধ্বনি নেই,
এর মাঝখানে কোনো স্বরধ্বনি নেই, এরা দুজন পাশাপাশিই আছে, অর্থাৎ দুটো ব্যঞ্জনধ্বনি কিন্তু পাশাপাশিই রয়েছে। কিন্তু তাহলে তাদের মধ্যে ভাগটা কোথায় আছে, ফাঁকটা কোথায় আছে? একটা দলের ভাগ আছে। এই দেখো, এইটা নিয়ে হচ্ছে একটা দল, বর আর সা আর একটা দল, অর্থাৎ একটা দলের প্রাচীর রয়েছে মাঝখানে। সেই কারণে এটা হলো গুচ্ছধ্বনি, অর্থাৎ পাশাপাশি দুটো ব্যঞ্জনধ্বনি আছে, তাদের মাঝখানে কোনো স্বরধ্বনি নেই, কিন্তু আছে একটা দলের সীমানা, তাই একে বলা হয় গুচ্ছধ্বনি। অর্থাৎ আমি গুচ্ছ করে ধরে রেখেছি, কিন্তু বাঁধনটা খুব শক্ত নয়, একটু একটু ফাঁকা রয়ে গেছে, আর সেটাই হচ্ছে দলের সীমানা। কেমন? আচ্ছা, এইবার বলি যে এই গুচ্ছধ্বনির যে বৈশিষ্ট্যটা, সেটা কি? যে বলা হচ্ছে যে গুচ্ছধ্বনি কখনোই কোনো শব্দের সীমানায় থাকে না, অর্থাৎ শব্দের শুরুতেও থাকবে না, শব্দের একদম শেষেও থাকবে না, সীমানায় থাকবে না, মাঝামাঝি থাকবে। এই যে আমরা বর্ষাটা দেখলাম, আর একবার দেখি বড়। আচ্ছা ঠিক আছে, অন্য একটা উদাহরণ দিয়ে দেখি। ধরো আমি কি বলতে পারি, আমি যদি বলি ঝর্ণা, তাহলে ঝ যোগ অ যোগ র যোগ ন যোগ আ হয়ে গেল ঝর্ণা। কেমন? তাহলে র আর মূর্ধন্য ন, এই দুটো ব্যঞ্জনধ্বনি তো পাশাপাশি রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু এদের মধ্যে পাঁচিলটা কিসের? একটা দলের। কারণ আমরা জানি একটা দলে একটা মাত্র স্বরধ্বনি থাকে। তাহলে ঝড়, এই দল, দলের চিহ্ন দিয়ে দিলাম, ঝড় একটা দল, না আর একটা দল। তাহলে র আর নয়ের মাঝখানে কোনো স্বরধ্বনি না থাকলেও রয়েছে একটা দলের সীমানা। আর একটা জিনিস দেখো, এই যে র আর নয়ের এই যে দুটো ব্যঞ্জন, এই এরা শব্দের শুরুতেও নেই, শব্দের শেষেও নেই, এরা মাঝামাঝি জায়গায় আছে, অর্থাৎ সীমানায় নেই। শব্দটা ঝর্ণা শব্দের শুরুতেও নেই, শেষেও নেই এই গুচ্ছধ্বনিটা, তাহলে সে কোনো শব্দের সীমানায় থাকবে না। এটা হচ্ছে গুচ্ছধ্বনির আর একটা বৈশিষ্ট্য। আর গুচ্ছধ্বনির বন্ধনটা এরপরে আমি যেটা তোমাদের পড়াবো, সেটা যখন পড়াবো তখন ওটা আরও ভালো করে বলে দেব। সেটা হচ্ছে গুচ্ছধ্বনির বন্ধনটা যুক্তধ্বনির মতো অত শক্ত নয়, একটু আলগা, কারণ মাঝখানে দলের সীমানা আছে। এবার দেখে নি এর মধ্যে আর কি কি আছে। সেটা হচ্ছে যে আচ্ছা ব্যাস এইটুকু মোটামুটি ঠিক আছে। বা আমি তোমাদের ঝর্ণা বলে দিয়েছি, আরও বেশ কিছু রয়েছে, আরও দু একটা উদাহরণ আমি তোমাদের দিয়ে দেব। কিন্তু কতগুলো যখন যদি তোমাদের প্রশ্ন আসে যে উদাহরণ সহ গুচ্ছধ্বনির পরিচয় দাও, উচ্চ মাধ্যমিকে যদি প্রশ্ন আসে, তাহলে তোমাদের তো 5 নম্বরের জন্য লিখতে হচ্ছে। সেক্ষেত্রে শুধু এটুকু লিখলে হবে না, তোমাদের উদাহরণ দিয়ে দেখাতে হবে, বুঝিয়ে দিতে হবে। একটু বুঝিয়ে দিলে ভালো হয়, নম্বরটা আরও ভালো ওঠে, একদম অঙ্কের মতো নম্বর ওঠে তো। আর কয়েকটা তথ্য দিতে হবে, যেমন হচ্ছে দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি বাংলায় আছে 200খানা, আর 3টে ব্যঞ্জনধ্বনির সমাবেশে যে গুচ্ছধ্বনি হয় তার সংখ্যা মাত্র 8টা। আবার বলি, যেখানে দুটো ব্যঞ্জনধ্বনি আছে এমন গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় 200টা, আর 3টে ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি তার সংখ্যা মাত্র 8টা। এবং তার আর একটা বৈশিষ্ট্য আছে,
যেখানে তিনটে ব্যঞ্জন ধ্বনি আছে তার শেষ ব্যঞ্জনটা অবশ্যই র, অবশ্যই র, বয়শূন্য র রয়েছে। সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং সবশেষে যেটা দেখাবো সেটা হচ্ছে চারটে ব্যঞ্জন ধ্বনির সমাবেশেও উচ্চধ্বনি আছে বাংলায়, তবে তার সংখ্যা মাত্র একটা। তাহলে আমি তো দুটো ব্যঞ্জন ধ্বনি দিয়ে দুটো উদাহরণ তোমাদের দিয়ে দিয়েছি। এইবার আমি তোমাদের তিনটে ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির একটা উদাহরণ দেখাই। আগে আমি লিখে নিই। এই দেখো, পরপর তিনটে ব্যঞ্জন ধ্বনি রয়েছে। কি লিখেছি আমি? অ যোগ দন্ত স যোগ ত যোগ র যোগ অ। কি হলো সব মিলিয়ে? অস্ত্র। অস্ত্র হলো। এই যে অস্ত্র, দেখো শেষের এই যে তিনটে ব্যঞ্জন ধ্বনি কি কি? দন্ত স, ত, বয়শূন্য র, তিনটে ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি আছে। শেষেরটা বলেছিলাম র হয়, বয়শূন্য র হয়। এই দেখো শেষেরটা বয়শূন্য র। কিন্তু এটাকে কেন গুচ্ছধ্বনি বলছি? কারণ যতই পাশাপাশি তিনটে থাকুক না কেন, তার মাঝখানে একটা দলের সীমানা আছে, অস, তারপরে ত্র, অস ত্র। অর্থাৎ তিনটে ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি থাকলেও মাঝখানে একটা দলের সীমানা আছে, সেই জন্য এটা হলো গুচ্ছধ্বনি। আচ্ছা, তারপরে হচ্ছে আর একটা উদাহরণ দিয়ে দিই, বুঝতে সুবিধে হবে তোমাদের। যত উদাহরণ দেখবে না তত ঠিক ব্যাকরণও যেটা হতো তোমাদের আগে, ভাষাতত্ত্বের ক্ষেত্রেও তাই। যত উদাহরণ দেখবে তত জিনিসটা তোমাদের মাথায় থাকবে। কেমন? দেখো কি লিখলাম, যন্ত্র। একে আমি বর্ণ বিশ্লেষণ করে ফেলেছি। অন্তস্থ জ যোগ অ যোগ দন্ত ন যোগ ত যোগ র যোগ অ হয়ে গেল, বর্ণ বিশ্লেষণ হয়ে গেল। এবার আমি কিভাবে দেখব দল কটা আছে? তাহলে একটা স্বরবর্ণ রেখে একটা দল হবে। তাহলে এখানে এই দেখো জন ত্র, তাহলে পাশাপাশি তো আমার তিনটে ব্যঞ্জন ধ্বনি ছিল, ন ছিল, ত ছিল, র ছিল, কিন্তু মাঝখানে যেহেতু একটা দলের পাঁচিল আছে তাই এটা হলো তিনটে ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি। এবং বৈশিষ্ট্য কি? মাঝখানে দলের সীমানা রয়েছে। আর একটা কি বৈশিষ্ট্য? তিনটে ব্যঞ্জন ধ্বনির সমাবেশ থাকলে শেষেরটা সবসময় বয়শূন্য র হয়। এইখানে দেখো বয়শূন্য র আছে। এবং গুচ্ছধ্বনির আর একটা কি বৈশিষ্ট্য? সেটা হচ্ছে গুচ্ছধ্বনি কখনো শব্দের সীমানায় থাকে না, অর্থাৎ শুরুতেও নেই শেষেও নেই, মাঝামাঝি জায়গায় আছে। তাহলে এটা অবশ্যই একটা গুচ্ছধ্বনি, তিনটে ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি। একে এর সংখ্যা কটা বললাম একটু আগে? 8টা। এইবার শেষ উদাহরণটা দিই, অর্থাৎ চারটে ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি, যার সংখ্যা মাত্র একটা। দেখে নি সেটা কি। একটু ছোট ছোট করে লিখতে হবে আমাকে, না হলে হতে চায় না, ধরতে চায় না এখানে। র যোগ
ই দেখো কি লিখলাম, সংস্কৃত। তোমরা 780 পড়েছো সংস্কৃত ভাষা। এই সংস্কৃত শব্দটাকে তো আমরা বাংলায় ব্যবহার করি। তো সেই সংস্কৃত এই যে শব্দটা, একে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি পাবো দেখে নি একবার। দন্ত স যোগ অ যোগ অনুস্বর, তারপরে আবার দন্ত স, আবার ক র যোগ ই যোগ ত যোগ অ। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, ম্যাডাম আপনি তো রিকার দিয়েছেন কয়ের তলায়, তা রি তো এই যে রি বলতে আগে আমরা যেটা পড়তাম সেটা হচ্ছে এইরকম একটা চিহ্ন, এইরকম একটা বর্ণ ছিল, রি বলা হতো একে। এই যে রিটা, এটা এখন আর ব্যবহার হয় না। আমরা এর উচ্চারণ অনুযায়ী একে আমরা লিখি। কিভাবে লিখি? বয়শূন্য র যোগ ইড়ি। যখন চিহ্নটা দিই তখন এটাই দিই, কিন্তু আমরা উচ্চারণটা করি অ্যাকচুয়ালি এটা। তাই এখানে কিভাবে চারটে ব্যঞ্জন পাশাপাশি আসলো দেখো। অনুস্বর, আমাদের বাংলা বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনিতে শেষ তিনটে ধ্বনি কি কি? অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে সেই অনুস্বর অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি, তারপরে দন্তস্ব, তারপরে ক, তারপরে র, তারপরে ই যোগ ত যোগ। এটা তো ছেড়েই দাও। এবার আমরা দল অনুযায়ী ভাগ করি একে। প্রথমে একটা স্বরধ্বনি রেখে আমার দল হবে, তাহলে সংস ক্রি ত, অর্থাৎ সংস্কৃত এই যে শব্দটা, এর মধ্যে আমরা তিনটে দল পাচ্ছি, সংস ক্রি ত। কিন্তু আমি যদি দেখি তাহলে অনুস্বর একটা ব্যঞ্জনধ্বনি, স দন্ত স ব্যঞ্জনধ্বনি, ক ব্যঞ্জনধ্বনি, র ব্যঞ্জনধ্বনি। চারটে ব্যঞ্জনধ্বনি কিন্তু পাশাপাশি আছে। থাকলে কি হবে? তাদের মাঝখানে যে দলের সীমানা আছে, তাই এটা হলো চারটে ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি। আর ও শব্দের সীমানায় নেই, অর্থাৎ এই যে চারটে ব্যঞ্জনধ্বনির যে সমাবেশ, সেটা না আছে শব্দের শুরুতে, না আছে শব্দের শেষে, অর্থাৎ এটা একটা গুচ্ছধ্বনি। আর চারটে ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা আবারও বলছি মাত্রই একটা। তাহলে গুচ্ছধ্বনি কাকে বলে উদাহরণ সহ তোমাদের কাছে জানতে চাইলে তোমরা ঠিক এইভাবে লিখবে। এরপর আমি আর একটা অংশে আসছি। এবার আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে যুক্তধ্বনি। এই যে আমি একটু আগে বলেছি যে এ দুটো না আলাদা করে উচ্চ মাধ্যমিকে এসেছে অন্তত এর আগে। একটা হলো গুচ্ছধ্বনি আর একটা হচ্ছে যুক্তধ্বনি। এই যে দেখো আমার এই পেনটা, এর যে ঢাকনাটা, এটার সঙ্গে জুড়ে রয়েছে, বেশ শক্ত করে জুড়ে রয়েছে, তাই না? টেনে খুলতে হচ্ছে, অর্থাৎ বন্ধনটা বেশ শক্ত। যখন আমি অনেকগুলো কলমকে একসঙ্গে নিয়েছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম এর বাঁধনটা তেমন শক্তপোক্ত নয়, কিন্তু এক্ষেত্রে বাঁধনটা বেশ শক্তপোক্ত। অর্থাৎ যুক্তধ্বনির ক্ষেত্রে পাশাপাশি ব্যঞ্জন থাকবে এবং তার বন্ধনটা হবে বেশ শক্তপোক্ত। আরও কি বৈশিষ্ট্য? সেটা হচ্ছে যুক্তধ্বনি কিন্তু শব্দের আদিতে উচ্চারিত হতে পারে। কেমন? চলো তোমাদেরকে দেখাই যে একটা উদাহরণ দিয়ে তারপরে বলতে বলতে যাই।
দেখো কি লিখেছি, ধ্রুব। অর্থাৎ এখানে রয়েছে শব্দের শুরুতেই দেখো পরপর দুটো ব্যঞ্জনধ্বনি আছে, একটা ধ একটা র, তারপরে উ আছে, তারপর ব, তারপরে অ। তাহলে যে ধ আর র প্রথমত হচ্ছে দুটো ব্যঞ্জনধ্বনি একদম শব্দের সীমানায় রয়েছে, অর্থাৎ শুরুতে রয়েছে। এবং আর একটা লক্ষ্য করার মতো বিষয়, যেটা একটু আগে দেখলাম যে ব্যঞ্জন ধ্বনিগুলোর মধ্যে দলের সীমানা থাকতো, এখানে একটু দলটাকে ভাগ করি তো। দেখো যেই দলটাকে, ওই যে একটা স্বরধ্বনি থাকবে, তাহলে ধ্রু ব, ধ্রু ব, তাহলে ধ আর র তো একসঙ্গেই রয়ে গেল। ধ আর র এর মাঝখানে তো কোনো দলের সীমানা নেই, তাই এটা হলো যুক্তধ্বনি। এর বন্ধনটা গুচ্ছধ্বনির তুলনায় অনেক দৃঢ়। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করে, যে প্রশ্নটা এইভাবে আসে, উদাহরণ সহ যুক্তধ্বনির পরিচয় দাও, তখন তুমি কিন্তু বলবে যে যুক্তধ্বনির ক্ষেত্রে দুটি পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জনের বন্ধন গুচ্ছধ্বনির তুলনায় অনেক বেশি দৃঢ়। কেমন? এবং দেখা যায় যে দুটি ব্যঞ্জনের সমাবেশে গঠিত যে যুক্তধ্বনি, সেই যুক্তধ্বনির ক্ষেত্রে অনেক সময় প্রথমটা হয় দন্ত স, আর দ্বিতীয় যে বর্ণটা হয় সেটা হয় বয়শূন্য র। কেমন? যেমন আমি এখানে তো এই দেখো দ্বিতীয়টা বয়শূন্য র দেখেই নিয়েছো, এই উদাহরণটা আমি আগে দিয়ে দিয়েছি। এবার তাহলে প্রথমটা হয় দন্ত স, কেমন হয় একটা দেখে নিই। আচ্ছা চলো, দেখো কি লিখেছি, দন্ত স, প, অ, মূর্ধন্য স, ট, অ। কি স্পষ্ট, স্পষ্ট যখন লিখছি, এবার দল দল ভাগ করি, তাহলে স্পশ, স্পশ, তারপরে ট। তাহলে স্পশ যখন একটা দল হচ্ছে, তখন এই যে দন্ত স আর প, এরা দুজন পাশাপাশি রয়েছে। কি বলেছিলাম যে যুক্তধ্বনির ক্ষেত্রে হয় দন্ত স শুরুতে থাকে, নয় বয়শূন্য র পরে থাকে, দ্বিতীয়টা বয়শূন্য র হয়। তো এখানে দন্ত সটা শুরুতে আছে, এবং দন্ত স আর প এই দুটো ব্যঞ্জনধ্বনির মাঝখানে কিন্তু কোনো দলের সীমানা নেই, তাই এটা অবশ্যই অবশ্যই যুক্তধ্বনি। আর এইবার হচ্ছে বাংলা শব্দে এই রকম যে যুক্তধ্বনি, তার সংখ্যা হচ্ছে 28টা। এই যে দ্বিতীয় ধ্বনিটা যেটা র দেখালাম, এটা অনেক সময় ল হয়। এইবার তোমাদের দেখাবো ইংরেজি থেকে আসা যে শব্দগুলো, সেইগুলোর ক্ষেত্রে কি হয়। এই রকম শব্দ আছে হচ্ছে তোমাদের 18টা, অর্থাৎ বাংলা শব্দ আছে 28টা যুক্তধ্বনি, আর ইংরেজি থেকে আগত কিন্তু বাংলায় ঢুকে পড়েছে এই রকম শব্দ রয়েছে, যুক্তধ্বনি রয়েছে আমাদের 18টা। কেমন? তা একটা আমরা দেখে নিই। যেমন ধরো লিখে লিখেই দেখায়, কেমন?
দেখো এখানে আমি লিখলাম হচ্ছে গ্লাস, আমরা যে জল খাই সেই জলের গ্লাস, গ্লাস বলি। তাকে আমি যখন বর্ণ বিশ্লেষণ করছি তখন গ যোগ ল যোগ আ যোগ স, এর পরে কিন্তু আমরা গ্লাস বলি না, আমরা কি বলি, আমাকে এক গ্লাস জল দাও, হয় বলি গেলাস, তখন সেটাকে আমরা বিকৃত করে উচ্চারণ করি, নাহলে আমরা বলি এই এক গ্লাস জল দে তো। তাহলে গ্লাস, এখানে কিন্তু আমরা আর স্বরধ্বনিটা উচ্চারণ করি না। কিন্তু একে যখন আমি দল বিশ্লেষণ করব, একটা স্বরধ্বনি নিয়ে দলটা কীরকম হচ্ছে, এই দেখো গ্লা। তাহলে যে গ যোগ ল এরা কিন্তু পাশাপাশি রয়েছে, স্বরধ্বনিটা পরে রয়েছে, এরা পাশাপাশি রয়েছে, দলের সীমাটাও পরে রয়েছে, এদের মাঝখানে কোনো দলের সীমা নেই। এবং আর একটা কি বৈশিষ্ট্য, ও শুরুতে রয়েছে, অর্থাৎ যুক্তধ্বনি শুরুতে রয়েছে। আচ্ছা, এই যে যেটা বললাম যে যুক্তধ্বনির ক্ষেত্রে যুক্তধ্বনিটা শব্দের সীমানায় থাকতে পারে, অর্থাৎ আমি এতক্ষণ যে কটা উদাহরণ দিয়েছি সেগুলো সবই ছিল শুরুতে, শব্দের শুরুতে। শেষেও কিন্তু থাকতে পারে, সীমানা তো দুদিকেই হয়, শুরুর দিকেও হয় আবার শেষের দিকেও হয়। কিন্তু সেখানে একটা কথা আছে, এই যে শেষের দিকে থাকা, শেষে থাকা যে যুক্তধ্বনি, সেটাও কিন্তু অন্য ভাষা থেকে এসেছে, সেটা কিন্তু মানে পুরোপুরি বাংলা ভাষা নয়। যেমন ধরো আমি তোমাদের দেখাই, শব্দটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দোস্ত, এই যে দোস্ত শব্দটা, এখানে দেখো দ যোগ ও যোগ দন্ত স যোগ ত, দোস্ত, এটাতে একটাই স্বরবর্ণ আছে, ফলে দোস্ত কিন্তু একটাই দল, বুঝতে পারলে? এবং সেখানে দন্ত স আর ত, এটা কিন্তু আমরা কিন্তু দোস্ত বলছি না, দোস্ত বলছি। দোস্ত বললে কিন্তু আলাদা হয়ে যেত, কিন্তু আমরা যখন বলি আরে দোস্ত, তখন কিন্তু আমরা অটা বলি না, আমরা বলি না আরে দোস্ত, সেটা আলাদা ব্যাপার হয়ে যাবে। কিন্তু যখন আমি দোস্ত বলছি তখনই এটা হচ্ছে। এই দেখো দন্ত স আর ত, এই যে যুক্তধ্বনি, এইটা রয়েছে কোথায়, এটা রয়েছে শব্দের শেষ সীমায়, অর্থাৎ যেমন শুরুতে দেখিয়েছি যুক্তধ্বনি, আবার দেখালাম শেষে, এবং এটা একটা দলের মধ্যেই আছে, এর মধ্যে কোনো দলের বিভাজন নেই। যেমন স্বরবর্ণ তো থাকবেই না, যখন পাশাপাশি ব্যঞ্জন বসছে তখন সেখানে তো স্বরধ্বনি নেই এক্ষেত্রে, যুক্তধ্বনি বা গুচ্ছধ্বনির ক্ষেত্রে, কিন্তু গুচ্ছধ্বনির মতন দলের সীমানাটাও কিন্তু এখানে নেই। আচ্ছা, আর তিনটে ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনি বাংলায় মাত্র দুটো। সেই দুটো কি কি আমি একটু লিখে দিই, লিখে আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। একটা হচ্ছে স্ত্রী, আর একটা হচ্ছে স্পৃহা। স্পৃহা দেখে নাও, একটা স্ত্রী একটা স্পৃহা, আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি। দেখো, স্ত্রীকে ভাগ করলাম, এখানে একটাই স্বরধ্বনি আছে, স্ত্রী একটাই দল, স্ত্রীর কোনো একাধিক দল নেই, একটাই দল স্ত্রী। সেখানে পাশাপাশি তিনটে ব্যঞ্জনধ্বনি আছে, দন্ত স ত ব র, তিনটে ব্যঞ্জনধ্বনি পাশাপাশি থেকে
একটা দলের মধ্যেই রয়েছে, কোনো দলের সীমানা নেই, এবং সে রয়েছে শব্দের শুরুর দিকে, অর্থাৎ প্রথম সীমায় রয়েছে সে, এবং এটা খুব দৃঢ়ভাবে রয়েছে, কারণ যেহেতু দলের সীমানা নেই, তাই এটা হলো যুক্তধ্বনি। আর তিনটে ব্যঞ্জনের সমাবেশে তৈরি এই যুক্তধ্বনি। কেমন? তাহলে আমাদের মোটামুটি গুচ্ছধ্বনি আর যুক্তধ্বনি দুটোই পড়া হয়ে গেল। ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের এই লেখা দুটো একটু সহজ করে, সরল করে, উদাহরণসহ লেখা দুটো আমি তোমাদেরকে দিয়ে দেব। কেমন? এইবার আমি শুধু একবার তোমাদের দেখে যেটা বলে দেব, যেটা কবে কোনটা এসেছিল, সেটা হচ্ছে 2016 সালে এসেছিল উদাহরণসহ গুচ্ছধ্বনির পরিচয় দাও। প্রথম যেটা পড়িয়েছি সেই গুচ্ছধ্বনি। তারপরে 2018 আসেনি, 19-এ এসেছিল উদাহরণসহ যুক্তধ্বনির পরিচয় দাও, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি পড়ালাম। কেমন? আচ্ছা, আমি একবার দেখে নিই। না, 20-তে আসেনি, 21-এ পরীক্ষা হয়নি, 22-এ আসেনি, তারপরে হচ্ছে 23-এও আসেনি, না 24-এও আসেনি। তাহলে দুবার এসেছিল। যেহেতু দুবার এসেছিল, তাহলে এই দুটোই কিন্তু 2025-এর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমরা একটু মন দিয়ে এই এপিসোডটা দেখে নিজেরা আমি যেভাবে করেছি খাতায় লিখে লিখে সেটা করে নাও, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে সেই প্রশ্নটা করে পাঠাবে। আর হ্যাঁ, আর একটা কথা, সিলেবাস তো প্রায় বেশিরভাগটাই শেষ করে ফেলেছি। এবার কি পড়ালে তোমাদের ভালো লাগবে বা তোমাদের কোনটাতে একটু অসুবিধে হচ্ছে সেটা আমাকে জানিও তো, তাহলে সেই মতো পরের এপিসোডে যাব।